জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে যুক্তরাষ্ট্র পরমাণু বোমা ফেলার বছর চারেকের মধ্যেই তৎকালীন সোভিয়েত ইউনিয়ন তৈরি করে ফেলে তাদের প্রথম প্লাটুনিয়াম পরমাণু বোমা RDS-1। সেই সঙ্গেই তারা বিশ্বের পারমাণবিক অস্ত্র সম্পন্ন দ্বিতীয় দেশ হয়ে ওঠে। যুক্তরাষ্ট্রের গুপ্তচর সংস্থা CIA অবশ্য আন্দাজ করতে পারেনি যে সোভিয়েত ইউনিয়ন এত তাড়াতাড়ি পারমাণবিক অস্ত্র বানিয়ে ফেলবে। তাদের ধারণা ছিল যে 1953 সালের আগে হয়তো সোভিয়েত ইউনিয়ন এই কাজে সফল হতে পারবে না, কিন্তু রাশিয়া 1949 সালে সফলভাবে পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটিয়ে পশ্চিমা বিশ্বকে কিছুটা হতবাক করে দিয়েছিল। তবে তার থেকেও চমকপ্রদ তথ্য হলো পারমাণবিক বোমার প্রযুক্তি রাশিয়ার হাতে পৌঁছানোর পিছনে ছিলেন থিওডর হল নামের যুক্তরাষ্ট্রের এক বিজ্ঞানী। তিনি তৎকালীন সোভিয়েত ইউনিয়নের কাছে পারমাণবিক বোমার গোপন তথ্য পাচার করে দিতেন। থিওডর হল ছাড়াও কয়েকজন বিজ্ঞানীও সোভিয়েত ইউনিয়নের কাছে পারমাণবিক বোমা সংক্রান্ত তথ্য দিয়েছিলেন। নিউ ইয়র্কে জন্ম হওয়া হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা যুক্তরাষ্ট্রের পরমাণু বিজ্ঞানী সোভিয়েত ইউনিয়নের সঙ্গে কেন হাত মিলিয়েছিলেন সেটা বড় রহস্য। 1945 সালের 9 আগস্ট যুক্তরাষ্ট্র নাগাসাকির উপরে যে পরমাণু বোমা ফেলেছিল এবং সোভিয়েত ইউনিয়ন পরীক্ষামূলকভাবে প্রথম যে পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটিয়েছিল, দুটোই একই রকমের বোমা ছিল। অতি গোপনীয় ম্যানহাটন প্রজেক্টের মাধ্যমে যুক্তরাষ্ট্র পরমাণু বোমা বানিয়েছিল। সেই প্রজেক্ট থেকেই সোভিয়েত ইউনিয়নের হাতে ডিজাইনটি চলে যায়। ম্যানহাটন প্রজেক্টে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্তরাজ্য আর কানাডাও যুক্ত ছিল। পরমাণু অস্ত্র প্রকল্পের গোপনীয়তা অতি গুরুত্বপূর্ণ বিষয়। সারা দেশে হাতে গোনা মাত্র কয়েকজন ছাড়া আর কারোই ধারণা ছিল না যে ম্যানহাটন প্রজেক্টে কি করা হচ্ছে। থিওডর হল ছিলেন ওই হাতে গোনা কয়েকজনের মধ্যে অন্যতম। থিওডর হলের জন্ম হয় 20 অক্টোবর 1925 সালে নিউ ইয়র্কের এক ব্যবসায়ী পরিবারে। তার মা ছিলেন গৃহবধূ। জন্ম হয়েছিল এমন একটা সময় যা ইতিহাসে গ্রেট ডিপ্রেশন নামে পরিচিত। তখন কঠিন জীবনযুদ্ধের মধ্য দিয়ে যেতে হচ্ছিল যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষকে। সেই দুরবস্থার মধ্যেও কিন্তু থিওডর হলের গণিত আর ভৌত বিজ্ঞানে উচ্চশিক্ষা আটকায়নি। মাত্র 16 বছর বয়সেই থিওডর হল ভর্তি হয়েছিলেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকেই তিনি স্নাতক ডিগ্রি লাভ করেন 1944 সালে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে তার স্নাতক স্তরের ফলাফল দেখে থিওডর হলের উপরে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের নজর পড়ে। তারা সেই সময় পরমাণু প্রকল্পের জন্য প্রতিভাবানদের খোঁজ চালানো হচ্ছিল। চাকরিতে নিয়োগের জন্য কর্মকর্তারা থিওডর হলের প্রথম ইন্টারভিউ নিয়েছিলেন লস অ্যালামোস ল্যাবরেটরিতে। তবে তাদের জানা ছিল না যে আগেই থিওডর হলের এক জায়গায় নিয়োগ হয়ে গেছে। তিনি মার্ক্সবাদী ছাত্র ইউনিয়নের সদস্য হয়ে গিয়েছিলেন আর হোস্টেলে তার রুমেই থাকতেন স্যাভিল সেক্স নামের আরেক ছাত্র। তিনি ছিলেন রুশ অভিবাসীর পুত্র। স্যাভিল সেক্সের জন্ম নিউ ইয়র্কে হলেও তিনি ছিলেন একজন কমিউনিস্ট। তিনি থিওডর হলকে সোভিয়েত ইউনিয়নের জন্য কাজ করতে রাজি করান এবং পারমাণবিক বোমা সম্বন্ধে সব গোপন তথ্য তার হাত দিয়েই পৌঁছে যায় মস্কোয়। থিওডর হল তার মৃত্যুর কয়েক বছর আগে 1997 সালে নিউ ইয়র্ক টাইমসকে দেয়া এক লিখিত বক্তব্যে জানিয়েছিলেন যে তার ভয় ছিল যে পারমাণবিক অস্ত্রের উপরে একাধিপত্য না কায়েম হয়ে যায়, তাই তিনি চেয়েছিলেন শক্তির ভারসাম্য বজায় রাখতে। এবং আরও বলেন সোভিয়েত ইউনিয়নের হাতেও পারমাণবিক অস্ত্র থাকা তখন জরুরি ছিল। সোভিয়েত ইউনিয়নে যাদের কাছে তিনি পারমাণবিক বোমার তথ্য পাঠাতেন তারা থিওডর হলকে দ্য ইয়ং স্টার বলে উল্লেখ করত। থিওডর হলের বয়স তখন ছিল মাত্র 19 বছর। যুক্তরাষ্ট্র নাগাসাকিতে যে পারমাণবিক বোমা ফেলেছিল সেটা ছিল প্লাটুনিয়াম বোমা এবং হিরোশিমায় ফেলা হয়েছিল ইউরেনিয়াম বোমা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র আর সোভিয়েত ইউনিয়নের শত্রু ছিল একই, কিন্তু তার মানে এই নয় যে যুক্তরাষ্ট্র আর মস্কো একে অন্যের উপরে গোয়েন্দাগিরি চালাতো না। সোভিয়েত ইউনিয়নের গুপ্তচর ভিত্তির পাল্টা যুক্তরাষ্ট্র একটি প্রকল্প চালু করেছিল 1943 সালে, যেটার নাম ছিল ভেনোনা। যুক্তরাষ্ট্রের কোড ব্রেকাররা 1946 সালের ডিসেম্বরেই সোভিয়েত ইউনিয়নের স্বরাষ্ট্র দপ্তরের গোপন বার্তাগুলি পড়ে ফেলতে শুরু করে। সেখান থেকেই যুক্তরাষ্ট্র জানতে পারে যে তাদের অতি গোপনীয় ম্যানহাটন প্রজেক্টেও সোভিয়েত গুপ্তচর করছে। থিওডর হল 1959 সালে শিকাগো বিশ্ববিদ্যালয়ে PhD করেছিলেন। তখনই স্পষ্ট হয়ে যায় তিনি আসলে মস্কোর সহযোগী। FBI এজেন্টরা তার কাছে পৌঁছেও গিয়েছিলেন। এক বছর আগে ম্যানহাটন প্রজেক্টে কর্মরত এক ব্রিটিশ বৈজ্ঞানিক কৌশো ফুস এবং যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী ডেভিড গ্রিনগ্লাসকে গ্রেফতার করা হয়েছিল। তারা স্বীকার করে নিয়েছিলেন যে যুক্তরাষ্ট্রের পরমাণু গবেষণার তথ্য শত্রু দেশের হাতে তুলে দিয়েছিলেন। 3 গুপ্তচরের এই চক্রে থিওডর হলকে দ্য থার্ড ম্যান বলেও চিহ্নিত করা হতো। কিন্তু থিওডর হল আর তার বন্ধু স্যাভিল সেক্সের কাছে কখনোই জবানবন্দি আদায় করতে পারেনি
FBI। অন্য কোনো গুপ্তচরও যেমন থিয়েডার হলের নাম নেননি, তেমনি যুক্তরাষ্ট্রের গুপ্তচরদের চোখেও এমন কোনো কিছু পড়েনি যে থিয়েডার হল সোভিয়েত ইউনিয়নের কাছে গোপন তথ্য পাচার করেছে। ম্যানহাটন প্রজেক্টের পরে থিয়েডার হল দীর্ঘদিন নিষ্ক্রিয় ছিলেন। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের কাছে মস্কোয় পৌঁছানোর মতো প্রচুর যোগাযোগ ছিল, যা দিয়ে থিয়েডর হলের সম্পৃক্ততা প্রমাণ করা যেত। কিন্তু যুক্তরাষ্ট্রের সরকার আদালতে কখনো এটা বলতে চায়নি যে তারা সোভিয়েত ইউনিয়নের গোপন বার্তাগুলি পড়ে ফেলতে সক্ষম। এর ফলেই থিয়েডর হল বেঁচে গিয়েছিলেন। নিজের আর নিজের স্ত্রীর নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিলেন থিয়েডর হল। তাই যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে চাকরি গ্রহণ করেন তিনি। বিশ্ববিদ্যালয় থেকে 1984 সালে অবসর নেওয়ার পরে তিনি নিরিবিলি অবসর যাপন করেছিলেন এবং সেই সময় তার ইতিহাস প্রকাশ পেয়ে যায়। সোভিয়েত ইউনিয়নের পুরনো নথিপত্র যখন 1996 সালে প্রকাশিত হয়, তখনই মস্কোর সঙ্গে তার সম্পর্কের কথা সামনে আসে। ততদিনে স্যাভিলসেক্সের বাদী সাক্ষীদের মৃত্যু হয়ে গিয়েছে। নিউ ইয়র্ক টাইমসের এক সাংবাদিককে থিয়েডর হল বলেছিলেন, এরকম একটা অভিযোগ করা হয় যে আমি নাকি ইতিহাসের ধারাই বদলে দিয়েছিলাম। যদি ইতিহাসে সেই ধারা না বদলাতো তাহলে গত 50 বছরে হয়তো পরমাণু যুদ্ধ হয়ে যেত। উদাহরণস্বরূপ 1949 বা 50 সালের গোড়ার দিকে চীনের উপরে হয়তো পারমাণবিক বোমা ফেলা হয়ে যেত। আমি যদি এসব ঘটনা না ঘটতে দেওয়ার জন্য কোনোভাবে সাহায্য করে থাকি, তাহলে আমি এই অভিযোগ স্বীকার করছি বলে থিয়েডর হল জানান।